ভেবে দেখুন তো, পুরো পৃথিবীতে যদি শুধুমাত্র একজন মানুষ বেঁচে থাকে, তা আবার একটি ক্যাঙ্গারুকে নিয়ে। হ্যাঁ, এরকমটাই হয়েছিল আমাদের আজকের গল্পে। তো গল্পে ফেরার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে ওয়ে নামক এক ব্যক্তি রকেট দিয়ে চাঁদে যাচ্ছিল, বাট তখনই পাই নামের একটি বিশাল বড় অ্যাস্ট্রোনয়েড পৃথিবীর দিকে আসতে থাকে। এটা সেই অ্যাস্ট্রোনয়েড থেকে বড় ছিল যেটি পৃথিবীতে ডাইনোসর ধ্বংস করেছিল। এই অ্যাস্ট্রোনয়েড থেকে বাঁচার জন্য মানুষরা একটি প্ল্যান তৈরি করে। গল্পের শুরুতে ওই যে রকেট দিয়ে যাচ্ছিল, সেই রকেটই এই প্ল্যান অনুসারে বানানো হয়েছে। এটার মধ্যে এমন এমন ভয়ানক হাতিয়ার ছিল যেগুলোর সাহায্যে ওই অ্যাস্ট্রোনয়েডকে ধ্বংস করে এর অংশগুলোকে চাঁদের গ্র্যাভিটির মাধ্যমে পৃথিবী থেকে দূরে নিয়ে ফেলা যাবে। একটানা 8 বছর অক্লান্ত পরিশ্রম করার পর পরিশেষে তারা এই মিশনে সফল হয়। তাদের কাজ শেষ করার পর ওই আর তার সাথীরা পৃথিবীতে ফিরে আসার জন্য তৈরি হয়। বাট পৃথিবীতে ফিরে আসার আগে ওই মিশন কমান্ডার জিনকে তার ভালোবাসার কথা জানাতে চায়। আর এর প্রস্তুতি নেওয়ার জন্য ওই তার রুমে গিয়ে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে লেটার লিখতে শুরু করে। সেই সময় জু নামক একজন গাবড়ানো অবস্থায় কমান্ডার জিনকে অ্যাস্ট্রোনয়েটের বিষয়ে খবর দেয়। শেষ পর্যন্ত তাদের হাতিয়ারে কিছু একটা সমস্যা দেখা দিয়েছে, যার কারণে আধা ঘন্টার মধ্যে ধ্বংস হয়ে যাওয়া অ্যাস্ট্রোনয়েটের অংশগুলো চাঁদে এসে পড়বে। এই খবর পাওয়ার সাথে সাথে কমান্ডার স্পেসশিপ খালি করার জন্য অর্ডার দিয়ে দেয়। এরপর সবাই তাড়াতাড়ি করে তাদের রকেটের দিকে এগিয়ে যায়। বাট এই দিকে ওই এখনো পর্যন্ত লাভ লেটার লিখছিল। তার কানে হেডফোন থাকার কারণে কোন রকম অ্যালার্মই সে শুনতে পায়নি। বাট কিছুক্ষণ পর তার চোখ গিয়ে প্রথম রকেটের উপর পড়ে। এটা দেখার সাথে সাথে সে তাড়াতাড়ি করে স্পেসশিপের দিকে এগিয়ে যায়। সেই সময় সেখানে আরো 6টি রকেট এখনো রয়েছিল, যেগুলো দেখে ওই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। বাট তখন হুট করে 5টি রকেট একসাথে উড়ে যায়, যার ফলে ওয়ের পৃথিবীতে ফিরে আসার জন্য সেখানে একটি রকেটই বাকি ছিল। তাই সে তার টিমের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করে। বাট কোনো উপায়ে কন্ট্যাক্ট না করতে পেরে সে তার রয়ারকে ফুল স্পিডে চালানো শুরু করে। আর তখনই তার সামনে বিশাল বড় একটা গর্ত চলে আসে। সে তার রয়ার নিয়ে সোজা গর্তে পড়ে যায়। যতক্ষণে সে গর্ত থেকে বাইরে আসে ততক্ষণে শেষ রকেটটাও উড়ে যায়। আর তারপরেই অ্যাস্ট্রোনয়েটের অংশগুলো চাঁদে পড়তে থাকে। এর থেকে বাঁচার জন্য সে একটি গর্তে লুকানোর কথা ভাবে। আর তখনই অ্যাস্ট্রোনয়েটের কিছু অংশ সেই গর্তে এসে পড়ে। এর কারণে ওই ছিটকে পড়ে বেহুশ হয়ে যায়। তারপর যখন তার জ্ঞান ফিরে তখন সে ভাবে পৃথিবী থেকে তাকে খুঁজে বের করে নিয়ে যাবে। আর তখনই একটা বিশাল বড় অ্যাস্ট্রোনয়েড সোজা পৃথিবীতে গিয়ে পড়ে, যার কারণে প্রায় পুরো পৃথিবী ধ্বংস হয়ে যায়। তারপরের 6 মাস পর্যন্ত ওই পৃথিবীর সাথে যোগাযোগ করার জন্য আপ্রাণ চেষ্টা করতে থাকে। আর এখনো পর্যন্ত যোগাযোগ করতে না পেরে এটাই তার ভাগ্য বলে মেনে নেয়। সৌভাগ্যবশত তার বাকি জীবনটা এখানে পার করার জন্য খাবার আর পানি পর্যাপ্ত পরিমাণে ছিল। মারা যাওয়া সব লোকদের অন্তিম কাজ শেষ করার পরে ওয়ে তার মনের ইচ্ছা পূরণ করার সিদ্ধান্ত নেয়। তার প্রথম ইচ্ছে ছিল মিশন কমান্ডার জিং এর রুমে কিছু সময় কাটানো, বাট সে তো জিং এর রুমের পাসওয়ার্ডই জানে না। আর তার দ্বিতীয় ইচ্ছে ছিল চাঁদের মাটিতে সার্ফিং করা। প্রথমে তো সে খুব খারাপ ভাবে বারবার পড়ে যাচ্ছিল, বাট কয়েকদিন সে আপ্রাণ চেষ্টা করার পর চাঁদের মাটিতে সার্ফিং করতে সফল হয়। বাট এখনো সে জিং এর রুমে ঢোকার জন্য সঠিক পাসওয়ার্ডই দিতে পারছে না। তাই সে রাগে ওই রুমের দরজায় ভেঙে ফেলে, যার পরে সে জিং এর এক ফটোর সাথে ডেট করার সিদ্ধান্ত নেয়। যেই কারণে ওর হাত থেকে ভুল করে জিং এর চেয়ারের উপর কেচাপ পড়ে যায়। আর এটা পরিষ্কার করার অজুহাতে সুযোগের সদ্ব্যবহার করে সে জিংকে কিস করে ফেলে। বাট সে এটা জানতো না যে তার টিমের সবাই তাদের নতুন হেডকোয়ার্টার্স থেকে তার স্পেসশিপের সমস্ত কার্যকলাপই দেখছিল। তার এসব কাজকর্ম দেখে সবাই লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। অন্যদিকে জিংও এরকম কার্যকলাপ দেখে অবাক হয়ে যায়। নেটওয়ার্ক সমস্যার কারণে তারা শুধু তাকে দেখতেই পেত, কোনো কিছু বলতে পারতো না। তাদের মনে হয় ওয়ে কোনো বড় ধরনের সমস্যায় পড়েনি। এই জন্য জিং ওয়েকে রেস্কিউ করার মিশন ক্যান্সেল করার সিদ্ধান্ত নেয়। বাট তখন চেয়ারম্যান ইয়াং তাদের বলে সরকার 30 দিনের মধ্যে ওয়ের এই নতুন জীবন দ্বারা পুরো দুনিয়াকে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। আসলে অ্যাস্ট্রোনয়েড পৃথিবীতে পড়ার পর পৃথিবীর 30% পানিতে ডুবে গিয়েছিল, যার কারণে সেখানকার মানুষ
মানুষের জীবনধারা পুরোপুরি পাল্টে গিয়েছিল। তাই সরকার ওয়ের দ্বারা দেশের মানুষের মধ্যে বেঁচে থাকার নতুন সাহস জন্মাতে চাচ্ছিল, যে দেখো এই ব্যক্তি চাঁদে আটকে যাওয়ার পরও কত সুন্দরভাবে জীবনযাপন করছে। বাট তার টিমের এক ব্যক্তি জু ওয়েকে এই কাজের জন্য সঠিক মনে করেনি। তার উপর জিং বলে ওয়ের কথাগুলো তারা ডাপ্ট করে দিয়ে দেশের মানুষের সামনে নিয়ে আসবে, যাতে সে তার নিজের মতো করে ওয়েকে যা ইচ্ছা তাই বলাতে পারে। এরপর জিং ওয়ের ভিডিওর মাধ্যমে ওয়ের এক মিথ্যে গল্প সবার সামনে তুলে ধরবে। গল্প অনুসারে ওয়ে তার ক্রু মেম্বারদের বাঁচানোর জন্য তার নিজের সিট ছেড়ে দিয়েছিল, আর এর সাথে জিং ওয়ের নতুন জীবনধারা সম্পর্কে ব্রডকাস্টেও বলে দেয়। আর ওইদিকে 196 দিন চলে যাওয়ার পর ওয়ে একদিন ঔষধ নেওয়ার জন্য ওয়্যার হাউসে যায়। আর এইদিকে হেডকোয়ার্টার্সে ওয়ের কথাগুলো ডাব্ড করার জন্য ফ্লুটিস্ট নামের একজন ভয়েস আর্টিস্টকে আনা হয়, বাট তাকে কোনো স্ক্রিপ্ট দেওয়া হয়নি। আর এইদিকে ওয়ে যখন ওয়্যার হাউসে পৌঁছায় তখন একটি নতুন আর অদ্ভুত জিনিসের উপর তার চোখ পড়ে, যেটাকে দেখে প্রথমে সে মেয়ে মনে করে, এমনকি সে তার সাথে কথাও বলতে শুরু করে দেয়। এরপর যখনই সে সেটার কাছে যায় তখনই দেখে এটা একটা ক্যাঙ্গারু। আর ওই সময়ই যখন লাইভ স্ট্রিমিং চালু করা হয় তখন ক্যামেরা সোজা ক্যাঙ্গারুর দিকে ফোকাস করে। আর এইদিকে ফ্লুটিস্ট ক্যাঙ্গারুর ঠোঁট অনুযায়ী ভয়েস ডাবিং করতে শুরু করে দেয়। এসব দেখে জিং ফ্লুটিস্টকে থামানোর চেষ্টা করে, বাট ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল আর অনেক লোকই ক্যাঙ্গারুকে দেখে ফেলেছিল। এই ভুলের জন্য জিং আর জুকে চেয়ারম্যানের সামনে জবাবদিহি করার জন্য আসতে হয়। আর এখানে তিনি বলেন, তোমার রিসার্চ টিম কং নামের ক্যাঙ্গারুকে ওই স্পেসশিপে ফেলে চলে এসেছে। আর এইদিকে ফ্লুটিস্ট আসলে সত্যিকারের ভয়েস আর্টিস্ট নয়, সে তো সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিষয় নিয়ে ভয়েস ওভার করা এক ইনফ্লুয়েন্সার ছিল। তাদের এই ভুলের জন্য জিং বলে ওয়ের কথাগুলো ডাবিং না করে তার কাহিনী সবাইকে শোনাবো। আর এইদিকে কং ক্যাঙ্গারুকে ওয়ে তার কাছে ডেকে আনার জন্য সে এক ফিমেল ক্যাঙ্গারুর রূপ নেয়। আর যখনই ওয়ের আসল রূপ কং এর সামনে চলে আসে তখন সে ওয়েকে মারতে শুরু করে দেয়, যেটা দেখার পর ফ্লুটিস্ট জুড়ে জুড়ে হাসতে শুরু করে। এরপর সব ভুলের জিম্মেদারি জিং নিজের কাঁধে নিয়ে নেয়। আর তখনই সে আরো একটি খবর পায় যে স্পেসশিপে ওয়ে আর কং এর মধ্যে একটি ফাইটিং ম্যাচ হবে। এরপর সবাই মিলে মনোযোগ সহকারে তাদের ম্যাচ দেখতে থাকে। আর তখনই কং তার শক্তি দেখিয়ে ওয়ের পেটে খুব জোরে লাথি মেরে বেহোশ করে দেয়। ওয়ের এরকম অবস্থা দেখে জিং তার সাথে কথা বলার জন্য খুব চেষ্টা করে। ওয়ের হুশ আসার পর যখন সে কমিউনিকেশন চ্যানেলে কিছু মেসেজ দেখে তখন সে খুশিতে কেঁদে ফেলে, কারো কথা সে শুনতে না পারলেও এটা ভেবে খুশি হয় যে পৃথিবীতে এখনো মানুষজন বেঁচে আছে। কং আর ওয়ে নিজেদের মধ্যে বোঝাপড়া করার পর তাদের রুয়ারে বসে এক ভেঙে পড়া অ্যাপোলো 18 এর কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যাতে তারা এটার মাধ্যমে লুনার স্টেশনে পৌঁছাতে পারে। এখানে একটি রকেট ছিল যার মাধ্যমে তারা আবার পৃথিবীতে ফিরে যেতে পারবে। এরপর ওয়ে তার পুরো শক্তি দিয়ে লুনার স্টেশনকে খুঁজতে থাকে যা তাদের সাহায্য করতে পারবে। এরপর ওয়ে মনোযোগ দিয়ে পুনরায় স্পেসশিপ ঠিক করতে থাকে। পৃথিবী থেকে এগুলো দেখার পর সবাই চিন্তায় পড়ে যায়। আর যখন জিং তার ফাইল চেক করে তখন সে জানতে পারে আসলে ওয়ে একজন ফ্লাইট ডাইনামিক্স ইঞ্জিনিয়ার ছিল, যে এই মিশনের আগে মেইনটেনেন্স ডিপার্টমেন্টে কাজ করত। আর 282 নম্বর দিনে ওয়ে বলে ভেঙে যাওয়া ইঞ্জিনের কারণে তাদের রুয়ারের নির্দিষ্ট পরিমাণ ওয়েট লিমিট ছিল, যার কারণে কংকে এখানে রেখে তাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাট কং ওয়েকে জোর করে আবার তাদের স্পেসশিপে নিয়ে আসে। আর তখনই ওয়ের মনে পড়ে এখানে থাকা এক হাতিয়ারকে সে প্রোটোটাইপ ইঞ্জিনের মতো ব্যবহার করতে পারবে। বাট এটা করা অনেকটাই বিপজ্জনক ছিল। বাট তারপরেও কং তার সাথে যেতে প্রস্তুত ছিল। তাদের কথা শুনে টিম মেম্বার সবাইকে বলে এরকমটা অবশ্যই হতে পারে, বাট সূর্য অস্ত যাওয়ার আগে এটাকে স্পেস স্টেশনের এখানে আনা প্রায় অসম্ভব, কারণ প্রোটোটাইপ ইঞ্জিন সোলার পাওয়ারের মতো কাজ করে। চাঁদের একদিন আর পৃথিবীর 14 দিনের সমান হওয়ার পরেও ওয়ে যদি ওই ইঞ্জিন দিয়ে একটানা ড্রাইভ করতে থাকে তবুও সে সেখানে পৌঁছাতে পারবে না। সবাই মনে করে ওয়ে কাজ করতে পারবে না। বাট সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ওয়ে উল্টো দিকে ড্রাইভ করা শুরু করে দেয়। আসলে সে সূর্যের আলোর বাইরে এই কারণে যেতে পারবে না, কারণ চাঁদ থেকে সূর্যের আলো সরে যাওয়ার সাথে সাথেই এত বেশি ঠান্ডা পড়বে যে তারা মারাও যেতে পারে। আর এটা দেখে জিং বুঝে যায় যে ওয়ে না থেমে সূর্যের পিছু করছে, যাতে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য পুরো 41 দিন সময় পায়। বাট 28 দিনের মাথায় গিয়ে ওয়ে আর কং খুবই ক্লান্ত হয়ে যায়। এই কারণে তারা দুজন দুজনকে একসাথে রশি দিয়ে বেঁধে নেয়। তারপর কয়েকদিন একটানা ড্রাইভ করার পর শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যায়। সেখানে পৌঁছানোর সাথে সাথেই কং একটি বাটনে লাগাতার চাপতে থাকে। বাট সৌভাগ্যবশত সেই বাটনটি এতটাও গুরুত্বপূর্ণ ছিল না, সেটা তো ইঞ্জিন চেক করার বাটন ছিল। তার এরকম উল্টাপাল্টা আচরণের কারণে ওয়ে তাকে এক কেবিনে আটকে রাখে। এরপর তারা দুজনেই তাদের স্পেসশিপে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। বাট রাস্তায় কং এর কেবিন ইঞ্জিন থেকে আলাদা
হয়ে যায়। আর যতক্ষণে ওয়েটা টের পায় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ওয়ে জানতো সে যদি কংকে ফিরিয়ে আনার জন্য যায় তাহলে সূর্যের আলো তার থেকে দূরে চলে যাবে। ওয়ে প্রথমে কংকে সেখানে ফেলে রেখে চলে যাওয়ার কথা ভাবে। তার এরকম অবস্থা দেখে সবাই চিন্তায় পড়ে যায়। আর কয়েক মিনিট পরে খুব তাড়াতাড়ি ওয়ে আবার কং এর দিকে যেতে থাকে। এভাবে কিছুক্ষণ যাওয়ার পরে সে কং এর কাছে পৌঁছে যায়। তারপর সবাই ভেবে নেয় তারা সময় মতো আগের জায়গায় ফিরে যেতে পারবে না। এই কারণে জিং সবাইকে তাড়াতাড়ি লুনার স্টেশন খোঁজার জন্য আদেশ দেয়, যাতে তারা ব্যাটারির মাধ্যমে তাদের স্পেসশিপ পর্যন্ত পৌঁছে যেতে পারে। আর এইদিকে ওয়েরা রেস্ট না নিয়ে অনেক সময় ধরে একটানা গাড়ি চালানোর কারণে তারা দুজনেই খুব বেশি ক্লান্ত হয়ে গিয়েছিল। তারপর সূর্য ডুবে যাওয়ার কারণে তাদের ব্যাটারিতে মাত্র 5 ঘন্টার রাস্তা অতিক্রম করার চার্জ ছিল। আর তখনই লুনার স্টেশন হুট করেই অ্যাক্টিভ হয়ে যায়। বাট সেটি পাওয়ার সেভিং মোডে থাকার কারণে তাদের খুঁজে নিতেও পারবে না। তাদের স্পেস থেকে 55 কিলোমিটার দূরে ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে কেবিন সম্পূর্ণ জ্যাম হয়ে যায়, যার কারণে ওয়ার কংকে শিপ থেকে বাইরে বেরিয়ে আসতে হয়। আর ওইদিকে টিম মেম্বার যে লুনার স্টেশনকে তার কন্ট্রোলে নিয়ে ওয়ের কাছে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়। বাট মাঝ রাস্তায় ব্যাটারির চার্জ শেষ হয়ে যাওয়ার কারণে সেটি একটি বিশাল বড় গর্তে পড়ে যায়, যেটা দেখার পর পৃথিবীর সবাই হতাশ হয়ে যায়। ওইদিকে ওয়ার কং আকাশের তারা দেখে যখন দুজনের সাথে কথা বলতে থাকে তখন ওয়ে আবার জিংয়ের স্মৃতিতে ডুবে যায়। আর যখন সে সজ্ঞানে ফিরে আসে তখন দেখে কং একটা কাচের রিফ্লেকশনের পিছু করতে করতে এদিক ওদিক ছুটছিল। এখান থেকে ওয়ের একটা দারুণ আইডিয়া আসে। এরপর ওয়ে কং এর পিছনে একটা ফ্লাশ বেঁধে দেয়, যার কারণে তার এই আইডিয়া খুব ভালোভাবে কাজ করে। এখন তারা দুজনে খুব দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে থাকে। বাট তখনই তাদের সামনে একটি খুব বড় গর্ত এসে পড়ে। এই গর্ত পার হওয়ার জন্য ওয়ে খুবই চালাকির সাথে নাইট্রোজেন ট্রান্স ব্যবহার করে। তার এই সফলতা দেখে পৃথিবীর সবাই অনেক বেশি খুশি হয়। আর এখন সবার মাঝে বেঁচে থাকার জন্য নতুন সাহসিকতার জন্ম নিয়েছিল। অন্যদিকে ওয়ের এরকম সাহসিকতার জন্য পৃথিবীতে সে অনেক সম্মানের সাথে অ্যাওয়ার্ড পায়, যেটা পাওয়ার জন্য চেয়ারম্যান নিজেও আপ্রাণ চেষ্টা করত। তারপর জিং চেয়ারম্যানকে বলে সামনের 3 মাসের মধ্যে কমিউনিকেশন সিস্টেম ঠিক হয়ে যাবে। এরপর পৃথিবীবাসী ওয়ের সাথে যোগাযোগ করতে পারবে। ধীরে ধীরে সবকিছুই ঠিক হতে শুরু করে। বাট কেউ এটা জানতো না যে পাই অ্যাস্ট্রোনয়েটের একটি বিশাল বড় অংশ এখনো পৃথিবীর জন্য বিপজ্জনক হয়ে তাদের সবার জন্য অপেক্ষা করছে। ওইদিকে ওয়ে আর কং দুজনে মিলে খেলছিল, তখনই কং ভুল করে কিছু তারে ধরে ফেলে, যার পর ওয়ে আগের বারের মতো স্ক্রিনে কিছু সিগন্যাল দেখতে পায়। আর এটা দেখার পর ওয়ে মনে করে বোধহয় পৃথিবীতে কেউই আর বেঁচে নেই। প্রথমবারও হয়তো কং এরকম ভাবে তার ধরে টেনেছিল, এই জন্য বোধহয় স্ক্রিনে সিগন্যাল এসেছিল। এটা দেখার পর ওয়ে খুব হতাশ হয়ে যায়। এইদিকে জিং তার সব টিম মেম্বারদের নিয়ে সম্পূর্ণভাবে কমিউনিকেশন সিস্টেম ঠিক করার জন্য কাজ শুরু করে দেয়। কিছুদিন পর কং এর জন্য ওয়ে একটি ফিমেল ক্যাঙ্গারুর খেলনা তৈরি করে দেয়। আর সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য শিপ থেকে বাইরে বের হয়ে যায়, কারণ ওয়ে এখন খুবই হতাশ হয়ে গিয়েছিল। এই কারণে জিং পুরো দুনিয়াকে বলে আসলে ওয়ে এখন নিজেকে খুব একা মনে করছে। তার সাথে সে সবার কাছে সাহায্য চেয়ে বলে তোমরা সবাই নিজের ফোনের ফ্ল্যাশ লাইট চাঁদের দিকে ধরো। ওইদিকে ওয়ে শিপ থেকে দূরে গিয়ে নিজের হেলমেট প্রায় খুলেই ফেলছিল। তখনই তার চোখ পৃথিবী থেকে আসা আলোক রশ্মির উপর পড়ে। এটা দেখার সাথে সাথে সে হাঁটু গেড়ে বসে পড়ে কান্না শুরু করে দেয়। এর কিছুক্ষণ পর সে শিপে গিয়ে কমিউনিকেশন বাটনে চাপ দেওয়ার সাথে সাথেই সে তার সব টিম মেম্বারদের কথা শুনতে পাচ্ছিল। তারা ওয়েকে বলে তোমার সব কর্মকাণ্ড পৃথিবীতে লাইভ স্ট্রিমিং চলছে। বাট তারপরে ওয়ে কিছুই বলছিল না। এই কারণে সবাই মিলে জিংকে তার সামনে দাঁড় করিয়ে দেয়। জিং হ্যালো বলার সাথে সাথে সে খুব বেশি খুশি হয়ে যায়। এরপরের কিছুদিন তার টিম মেম্বারের সব ইঞ্জিনিয়াররা তার স্পেসশিপ ঠিক করতে সাহায্য করে। বাট খুশি তো সে জিংকে দেখার পরেই হতো। আর পরিশেষে স্পেসশিপ ঠিক হয়ে যাওয়ার পর এক রাতে ওয়ে জিং এর সাথে একা কথা বলার সুযোগ পায়, যার মাধ্যমে ওয়ে জিংকে বলে সে মেইনটেনেন্স ডিপার্টমেন্টে জয়েন করেছে শুধুমাত্র তার জন্য। আসলে ওয়ে প্রথমে এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য প্রস্তুত ছিল না। বাট তখনই তার চোখ পাশ দিয়ে যাওয়া জিং এর উপর পড়ে। আর জিংকে দেখার সাথে সাথেই সে তাকে ভালোবেসে ফেলে। সে তখনই ভেবে নেয় যেভাবেই হোক জিং এর সাথে মিশনে জয়েন করে চাঁদে সে যাবেই। এরপর সে মেইনটেনেন্স ডিপার্টমেন্টে নিম্ন পদেও কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তার এসব কথা শুনে জিংও তাকে বলে সেদিন রকেট দিয়ে চলে আসার সময় সে ওয়েকে দেখেছিল। বাট আফসোস যে সেই সময় সে তার জন্য অপেক্ষা করতে পারেনি। তাদের এই কথোপকথনের কারণে পৃথিবীর দিকে পড়তে থাকা অ্যাস্ট্রোনয়েটের উপর কারো নজর পড়েনি। এর পরের দিন কং আর ওয়ে পৃথিবীতে ফিরে আসার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যায়। তার টিমের সাহায্যের মাধ্যমে তাদের স্পেসশিপকে লঞ্চ করার জন্য পুরোপুরিভাবে ঠিক করে ফেলেছিল, যা দেখার পর সবাই খুবই খুশি ছিল। কারণ ওয়ে আর কং চাঁদের 923 দিন থাকার
পর পরিশেষে স্পেস স্টেশনে পৌঁছাতে পেরেছিল। আর তখনই জো একটি গুরুত্বপূর্ণ মিটিং ডেকে পাই অ্যাস্ট্রোনয়েটের ওই বড় অংশটি সম্পর্কে বলে, যেটা খুব দ্রুত পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। চেয়ারম্যান তখন বলে শুধুমাত্র একজন ব্যক্তি তাদেরকে বিপদ থেকে বাঁচাতে পারে, কারণ তার স্পেসশিপের ইঞ্জিনই এক প্রকার ভয়ানক হাতিয়ার, আর সেই ব্যক্তি আর কেউ নয়, আমাদের উয়েই। এই কথা শোনার সাথে সাথে জিং কন্ট্রোল রুমে গিয়ে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেয়, যার কারণে প্রায় সবাই চিন্তায় পড়ে যায়। আর এই বিষয়ে জিং উয়ের সাথে কথা বলার আগেই উয়ে সবকিছুই জেনে গিয়েছিল। আসলে সে হেডফোনের মাধ্যমে তাদের সব কথা শুনে ফেলেছিল, আর এখন সে জানতো যে মিসাইলে ইঞ্জিন না থাকার কারণে তার নিজেকে এখন মিসাইল দিয়ে ওই অ্যাস্ট্রোনয়েটকে ধ্বংস করতে হবে। আর তাছাড়া মিসাইল অ্যাক্টিভেট হওয়ার আগেই তাকে আবার তার স্পেসশিপে ফিরে আসতে হবে। এই মিশনে তার বেঁচে থাকার চান্স খুবই কম ছিল। এরপরেও সে এই কাজ করার জন্য প্রস্তুত হয়ে যায়, কারণ সে জানতো যে পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব এখন তার উপরে নির্ভর করছে। এর সাথে সে জিংকে এটাও বলে, এই মিশনে যদি আমি মারা যাই তাহলে তোমার লাইফ পার্টনার হিসেবে অন্য আরেকজনকে খুঁজে নিও, কারণ সে এটা কখনোই চাইতো না যে জিং সারা জীবন কষ্ট নিয়ে একা একা পার করে দিক। উয়ের মিশন শুরু করার কথা শুনতেই পৃথিবীর সবাইকে আন্ডারগ্রাউন্ড কেবিনে যাওয়ার জন্য আদেশ দিয়ে দেয়। এরপর উয়ে প্রথমে কংকে শক্ত করে সিট বেল্ট বেঁধে দেয়, যাতে সে সুস্থভাবে পৃথিবীতে পৌঁছাতে পারে। বাট কং উয়ের সাথে থাকতে চাচ্ছিল। দুজন আলাদা হয়ে যাওয়ার সাথে সাথে উয়েকে অনেকগুলো পাথরের মোকাবেলা করতে হয়, আর সেখানে একটি পাথরের সাথে ধাক্কা লাগার কারণে তার স্পেসশিপ চারদিকে ঘুরতে শুরু করে দেয়। এটা থেকে বাঁচার জন্য উয়ে তার কম্পার্টমেন্টকে স্পেসশিপ থেকে আলাদা করে নেয়, যার কারণে মিসাইল ঠিকঠাকই ছিল, কিন্তু ইঞ্জিন আলাদা হয়ে গিয়েছিল। এরপর জিন তাকে বলে কিছুক্ষণের মধ্যে অ্যাস্ট্রোনয়েটটি তার পাশ দিয়ে যাবে, আর সে কোনো কারণেই উয়েকে মরতে দিতে চায় না। এটা শোনার সাথে সাথে উয়ে তাকে বলে এখন তার পৃথিবীকে বাঁচানোর কথা ভাবা উচিত। এর সাথে উয়ে তার কম্পার্টমেন্টকে অ্যাস্ট্রোনয়েটের দিকে নিয়ে গিয়ে লাইভ স্ট্রিমিং চালু করতে বলে। এরপর সে মিসাইলটি ডিটাচ করার পর পৃথিবীর সবার সাথে হাই হ্যালো করে। এর সাথে সবাইকে এটাও বলে সে সব সময় ভাবতো সে হয়তো সবার আগে মরবে, আর না হয় সবার পরে। স্পেসে কাজ করা একদম নিরাপদ, বাট এখন সে পৃথিবী আর অ্যাস্ট্রোনয়েটের মাঝখানে দাঁড়িয়ে আছে। এরপর সে জিং এর পছন্দের একটি গান গেয়ে অ্যাস্ট্রোনয়েটের দিকে এগিয়ে যেতে থাকে, যা দেখার পর জিং এর সাথে সাথে সবাই কান্না করে দেয়। উয়ে যখন অ্যাস্ট্রোনয়েটের কাছে পৌঁছায় জিং তখনই মিসাইলের অন বাটন চাপার জন্য আপ্রাণ চেষ্টা করে, বাট সেই সময় উয়ের সাথে কাটানো কিছু মুহূর্ত বারবার তার মনে পড়তে থাকে। বাট তখনই উয়ে তাকে তার দায়িত্ব পালন করার জন্য তাড়াতাড়ি বাটন চাপতে বলে। এর কয়েক সেকেন্ড পরে বিশাল বড় ধামাকা হয়, আর ওই অ্যাস্ট্রোনয়েট ধ্বংস হয়ে ছোট ছোট টুকরোয় পরিণত হয়ে যায়। ওই ছোট ছোট টুকরোগুলো পড়ার সময় পৃথিবী থেকে সেগুলোকে তারার মতো মনে হচ্ছিল, যেগুলো লাখ লাখ লোকের সাথে কংও দেখছিল। তখনই সেই বীরের মধ্যে এক মেয়ে তার ছোট বোনকে বলে আজ তারা তাদের নিজের বাড়িতে শুধুমাত্র ওই মুনম্যানের জন্যই যেতে পারবে। এরপরের 10 বছরের মধ্যে সবার চেষ্টার মাধ্যমে পৃথিবী আগের মতোই ঠিকঠাক হয়ে গিয়েছে। আর তখনই স্পেস প্রোগ্রামের নতুন চেয়ারম্যান ল্যাসি সবাইকে বলে যে এখন আবার মানুষ চাঁদে যেতে চলেছে। আর ওইদিকে জিংও আবার চাঁদে যাওয়ার জন্য প্রস্তুত ছিল। চাঁদে পৌঁছানোর পরই সেখানে উয়ের কাটানো মুহূর্তগুলো জিং এর বারবার মনে হচ্ছিল, যেগুলো দেখার পর তার চোখ দিয়ে খুশিতে অশ্রু ঝরতে থাকে। এরপর তার সহকারীর সাথে পৃথিবীকে দেখতে দেখতে তাকে বলে 10 বছর আগে ধ্বংস করা অ্যাস্ট্রোনয়েটের অংশগুলো আজ পৃথিবীর চারদিকে রিং এর মতো ছড়িয়ে আছে, যা তাদেরকে সবসময় মুনম্যানের কথা স্মরণ করিয়ে দিবে। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। যদি আপনাদের কখনো পৃথিবী থেকে বাইরে যাওয়ার সুযোগ মিলে তখন কি আপনারা যেতে প্রস্তুত থাকবেন? অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।